আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান খবরগুলো নিয়ে। আজ আমরা কথা বলবো গুমের শাস্তি মৃত্যুদণ্ড করার নতুন অধ্যাদেশ, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন এবং ব্যাংক খাতের সংকটসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমেই আসা যাক কালের কণ্ঠের একটি খবরে, যার শিরোনাম গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই খবরে বলা হয়েছে, সরকার গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে, যেখানে বহুল আলোচিত গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর স্থাপন ও ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। খসড়া অনুযায়ী কোনো সরকারি কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যদি কাউকে গুম করেন, তবে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই অপরাধে জড়িত ব্যক্তি সরকারি, বেসরকারি, সামরিক বা বেসামরিক যাই হন না কেন, কেউই ছাড় পাবেন না। এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা বা জরুরি অবস্থার মতো কোনো অজুহাতেও গুম করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গুমের ঘটনা এখন থেকে আর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্ত করবে না। এর তদন্ত করবে মানবাধিকার কমিশন। দেশে যারা ইতোমধ্যে গুম হয়েছেন বা হতে পারেন, তাদের ও তাদের পরিবারকে সুরক্ষা দিতেই এই নতুন অধ্যাদেশ আনা হচ্ছে। এবার প্রশাসনের দিকে নজর ফেরানো যাক। দৈনিক সমকাল পত্রিকা শিরোনাম করেছে, কম গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নে বেশি ঝোঁক। জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া ২০৮টি সুপারিশের মধ্যে সরকার মাত্র ১৮টি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কিন্তু এই ১৮টি সুপারিশের মধ্যেও অনেক কম গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেমন মহাসড়কের ফিলিং স্টেশনে স্বাস্থ্যকর শৌচাগার তৈরির বিষয়টি তালিকার একেবারে শেষে থাকলেও এখন তা ১ নম্বর অগ্রাধিকারে চলে এসেছে। অন্যদিকে ২৬টি ক্যাডারের কর্মকর্তাদের পেশাদারিত্ব নিশ্চিত করা, দুর্নীতি রোধ এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না। এখনকার সবচেয়ে আলোচিত বিষয় প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন। এই বিষয়ে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, শাহবাগ থেকে যমুনা রণক্ষেত্র। ৩ দফা দাবি আদায়ের জন্য প্রকৌশল শিক্ষার্থীরা গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে লং মার্চ করতে চাইলে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে শাহবাগ থেকে পরিবাগ মোড় পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামন ব্যবহার করে। অন্যদিকে শিক্ষার্থীরাও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এই সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী এবং বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। সরকার ৮ সদস্যের একটি কমিটি গঠন করলেও তাতে ছাত্র বা শিক্ষকের কোনো প্রতিনিধি না থাকায় আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে তারা ৩ দফার পরিবর্তে ৫ দফা দাবি পেশ করে। এই ঘটনার পর দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা। গতকাল রাতে আন্দোলনকারীরা শাহবাগের অবরোধ তুলে নিলেও আজ থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা সম্পূর্ণ অবস্থা ভরার ঘোষণা দিয়েছে। নিউ এজ পত্রিকাও জানাচ্ছে, ঢাকার পাশাপাশি রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের শিক্ষার্থীরাও নিজ নিজ শহরে সড়ক অবরোধ করে এই আন্দোলনে সংহতি জানিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত প্রসঙ্গে মানব জমিন পত্রিকার শিরোনাম, তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় সুপ্রিম কোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানিতে আপিল বিভাগ মন্তব্য করেছে যে তারা কেবল একটি সাময়িক সমাধান দিতে চায় না, বরং নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে একটি কার্যকর ও সুদূরপ্রসারী সমাধান চায়, যা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং বারবার বিঘ্নিত হবে না। প্রধান বিচারপতি ড. সৈয়দ রাফাত আহমেদের নেতৃত্বের ৬ বিচারপতির বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২১শে অক্টোবর দিন ধার্য করেছেন। এবার প্রথম আলোর একটি প্রতিবেদনের দিকে দৃষ্টি দেওয়া যাক। শিরোনাম, আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় মানবাধিকার বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ শুরু হয়েছে। গতকাল প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার সূচনা বক্তব্যে আবু সাইদকে জুলাই আন্দোলনের ফিনিক্স পাখি বলে আখ্যায়িত করেন। এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ২৪ জনই পলাতক। বাকি ৬ জন আসামিকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগজনক খবর দিয়েছে নয়া দিগন্ত। সংকটে ব্যাংক খাত। এই শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপ নামী সাইফুল আলম মাসুদের প্রায় ২,২৫,০০০ কোটি টাকা লোপাকের কারণে দেশের ব্যাংক খাত চরম সংকটে পড়েছে। এই বিশাল পরিমাণ অর্থ দেশের মোট বার্ষিক বাজেটের প্রায় ১/৪। এটাকে দেশের ব্যাংক খাতের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারি হিসাবে দেখা হচ্ছে। এর ফলে ব্যাংকগুলো তীব্র অর্থ সংকটে পড়েছে এবং কিছু ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে না পেরে অস্তিত্ব সংকটে ভুগছে।
বাংলাদেশ ব্যাংকের তদন্তে দেখা গেছে এস আলাম গ্রুপ নামে বেনামে এবং ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে, যার বেশিরভাগই কোনো যথাযথ জামানত ছাড়া নিয়মনীতি উপেক্ষা করে অনুমোদন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অর্থ বিদেশে পাচার করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনের খবর নিয়ে আজকের পত্রিকা শিরোনাম করেছে, নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে। প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বর মতো ৩টি প্রধান ইস্যুতে বিএনপি, জামাতে ইসলামী ও নাগরিক পার্টির মধ্যে দূরত্ব বাড়ছে। জামায়াত ও এনসিপির একাংশ মনে করছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি পুরো সুবিধা পাবে, তাই তারা এই সংস্কারগুলো নিশ্চিত করে নির্বাচন করতে চায়। প্রয়োজনে নির্বাচন বিলম্বিত হলেও তাদের আপত্তি নেই। অন্যদিকে বিএনপি যে কোনো মূল্যই ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে আগ্রহী এবং এই বিলম্বের চেষ্টাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। সবশেষে দ্য ডেইলি স্টারের একটি খবর, যার শিরোনামের মানে হল, অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আইনি বাঁকা এবং প্রশাসনের কারণে বিলম্বিত হচ্ছে। ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী মাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ৭টিতে এর জন্য আইনি বিধান রয়েছে। ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।